ক্যান্সার শুধু একটা শব্দ বা একটা সেন্টেন্স, ক্যান্সার মানে ডেথ সেন্টেন্স, সেটা নয়। ক্যান্সার বলতে তখন আতঙ্ক ক্রিয়েট করা হয় ভীষণভাবে। কেন আমি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আফটার ট্রিটমেন্ট একটা সাইড এফেক্টস হয়। আমাদের যখনই কোনো ডাউট হবে, যখন আমার মনে হবে, দেখুন কারো মাথায় কোনোদিন আসে না কি আমার ক্যান্সার হয়েছে, কিছু কিছু বডি সাইন্স দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার শরীর আপনার সম্পদ, আর সেই সম্পদকে রক্ষা করবার দায়িত্ব যেমন আপনার, তেমন আপনার চারিপাশের মানুষজনদের, কিন্তু তারই পাশাপাশি অবশ্যই চিকিৎসকদের ওপরও বর্তায়। আজ থেকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা চলে এলাম আপনাদের সামনে। স্বাভাবিকভাবেই শরীর একটা মেশিনের মতো, এবং সেই মেশিন যখন চলতে শুরু করে, চলতে চলতে কোথাও হয়তো ব্রেক হয়, কিন্তু সেই ব্রেকের পর আবার চলতে হবে, এবং সেই ব্রেকের সময় দরকার সঠিক চিকিৎসা। আজকের এই বিশেষ পর্বে ডেফিনেটলি যে মানে রোগ নিয়ে আলোচনা করব, সেই রোগ আকসার দেখা যায়, যদি একটুখানি কান পাতা চায় তাহলে আমার আপনার পরিজনদের ঘরেও রয়েছে, কিংবা দূর দূরান্তের মানুষেরও রয়েছে। সেই রোগটির নাম ক্যান্সার। একটা সময় বলা হয়ে থাকে যে ক্যান্সারের নাকি কোনো অ্যান্সার নেই, কিন্তু না, ক্যান্সারেরও অ্যান্সার আছে, এবং আমরা আজকের এই উত্তরটাই খুঁজবো। আর এই উত্তরটা খোঁজার জন্য আমি রাহুল তো রয়েছি, এবং সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর শুভদীপ চক্রবর্তী, সিনিয়র সার্জিক্যাল অনকোলজিস্ট, এবং অবশ্যই তিনি অ্যাপোলো হসপিটালের তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। অনেক অনেক নমস্কার ডাক্তারবাবু, ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে আজকে যে বিষয় দিয়ে শুরু করলাম, যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, এটা আমরা প্রায় বলে থাকি, কিন্তু এখন তো মনে হয় অ্যান্সার আছে নাকি? নিশ্চয়ই, অনেকের সময় মানে এটা আগে একটা ভুল ছিল না, অনেকে মনে করতো ক্যান্সার শুধু একটা শব্দ বা একটা সেন্টেন্স, ক্যান্সার মানে ডেথ সেন্টেন্স, সেটা নয়। ক্যান্সার ইজ জাস্ট আ ওয়ার্ড, মানে একটা শব্দ, এর কিন্তু আগে আছে। এবার যে বলে ক্যান্সার হ্যাজ অ্যান আনসার, আমাদের এখন এত ডেভেলপমেন্ট হয়ে গেছে সব জায়গায়, রেডিয়েশন অনকোলজি বলি, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল, তো এক একটা ক্যান্সারের এখন মাল্টিপল অ্যান্সার হয়ে গেছে। অনেক সময় আমাদের এই কলকাতা অনেক জায়গায় দেখবেন বোর্ডে লাগিয়ে অনেকেই বলছে ক্যান্সার হ্যাজ অনলি ওয়ান আনসার, আর সেখানে হয়তো সেই চিকিৎসক তার প্রমোশন করছে, সেটা কিন্তু নয়। এখন কিন্তু ইন দ্য এরা অফ ডিএসকেলেশন, যেখানে আমরা পার্সোনালাইজ করছি, মানে আগে যেমন ছিল একটা ক্যান্সারের ট্রিটমেন্ট মানে এই পলিসিতে পুরো ট্রিটমেন্ট হবে, তা নয়। এখন কিন্তু পার্সোনাল টু পার্সন ভ্যারি করছে, তার রিকোয়ারমেন্টস কি আছে, তার এক্সপেকটেশনস কি আছে, সেগুলোকে আমরা নিয়ে তাকে যত তাড়াতাড়ি মানে নর্মাল লাইফ ফেরাতে পারি, সেটা টার্গেট করে আমরা ট্রিটমেন্টটা করি। অ্যাট দ্য সেম টাইম সার্জিক্যাল অনকোলজি বা অনকোলজি প্রিন্সিপালস গুলো মেনটেন রাখা হয়। মানে আগে ধারণা ছিল কি, মানে ক্যান্সারে বড় সার্জারি, বড় এই মিউটিলেটিং সার্জারি, মানে তারপর মুখে ক্যান্সার বিরাট বড়, কিন্তু তা নয়। এখন আমরা চলে আসি এরা যেখানে আমরা প্রযুক্তিকে হাতে নিয়েছি, যেখানে আমরা সায়েন্টিফিক ডেভেলপমেন্টস গুলোকে সাথে নিয়ে এগোচ্ছি, সেখানে এখন ইজ আ সিচুয়েশন, ইজ আ, আমি যেটাকে বলবো, আমাদের এখন ক্যান্সার ট্রিটমেন্ট ইজ আ, কি বলবো আপনাকে, এরা অফ প্রিসিশন অনকোলজি। বেশ, ডক্টর চক্রবর্তী যে কথা বলছেন যে না, ক্যান্সারের অ্যান্সার আছে, এবং এখন কিন্তু প্রযুক্তি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, সেই প্রযুক্তিকে হাতে নিয়ে চিকিৎসা বিজ্ঞানও কিন্তু এগোচ্ছে। ডক্টর চক্রবর্তীর কাছে একটা বিষয় জানবো, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন টাইপের ক্যান্সার হয়, সেই বিভিন্ন টাইপের ক্যান্সার গুলো বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং তার থেকে বেরোনোর উপায়গুলো কি কি? একদম, আমরা দেখুন ক্যান্সারে যখন গুগল, সবাই যেটা করে ক্যান্সার করলে প্রথমে গুগল করে, গুগল আপনাকে মাল্টিপল ফ্যাক্টর ডাটা শিট বার করে দেয়। আমাদের যেটাকে ভাবতে হবে, আমাদের ভারতবর্ষে কোনটা প্রাসঙ্গিক ক্যান্সার, ঠিক আছে, কোনটা আমাদের বেশি এফেক্ট করছে। যদি আমি দেখি, মানে দেখুন মহিলা পুরুষদের মধ্যে আলাদা, যেমন ক্যান্সারও তাদের প্রবণতা আলাদা। আমাদের যেটা দেখতে পাচ্ছি মহিলাদের মধ্যে এখন যেটা হয়েছে, স্তনের ক্যান্সার মানে ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মানে জরায়ু মুখ মানে সার্ভাইকাল ক্যান্সার প্রবণতা, আর একটা খুব অ্যালার্মিং ভাবে আছে হেড অ্যান্ড নেক ক্যান্সারও বাড়ছে। ঠিক আছে, পুরুষদের মধ্যে আমরা যদি দেখি বেশি ক্যান্সার দেখা যায় হেড অ্যান্ড নেক, ভারতবর্ষে তামাক মানে টিআরসি যেটাকে বলে টোবাকো রিলেটেড ক্যান্সার, মানে তামাক রিলেটেড ক্যান্সার হতে আমাদের হেড অ্যান্ড নেক ক্যান্সার খুব বেশি হচ্ছে, লাং ক্যান্সার বেশি হচ্ছে, কোলন ক্যান্সার বেশি হচ্ছে। তো এই মানে এইগুলো হচ্ছে মানে আমাদের মানে লিঙ্গ ধরে আমরা যদি ডিভাইড করি, তো এইগুলো হচ্ছে মোস্ট কমন ক্যান্সার আমাদের ভারতবর্ষে।
একটা একটা বিষয় ডক্টর চক্রবর্তী খুব জানতে ইচ্ছা করছে, যখন এখনো যেটা আছে, যখন পেশেন্ট পার্টিকে জানানো হয় যে আপনার প্রিয়জনের শরীরে এই রোগটি দানা বেঁধেছে, এই বিষয়টি অ্যাজ এ ডাক্তার হিসাবে কিভাবে জানান, এবং পেশেন্ট পার্টির রিয়াকশন তখন ন্যাচারালি একটা খুব ভয় আতঙ্কে তারা পড়ে যায়, একটা মাথার উপর একটা পাহাড় প্রমাণ চাপ চলে আসে, সেই সময় হ্যান্ডেলটা কিভাবে করা হয়? হ্যাঁ দেখুন, আমি এটা অনেক জায়গায় দেখেছি, প্রথাগতভাবে যখন ক্যান্সার বলতে তখন আতঙ্ক ক্রিয়েট করা হয় ভীষণভাবে। আসলে আমি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি এটা বলছি না কি ক্যান্সার মানে আপনার জ্বর সর্দি কাশির মতো কোনো ট্রিটমেন্ট, ঠিক কথা। কিন্তু এখন উইথ দিস অ্যাডভান্সমেন্ট আর আপনার যখন ট্রিটমেন্ট আপনার ঘরে মানে কলকাতাতেই অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই জন্য ভয় পাওয়ার অনেক কম। হ্যাঁ, যখন আমরা ক্যান্সার ব্রেক করি, আমাদের কাছে অনেক সময় পেশেন্টরা একটা বায়োপসি রিপোর্ট নিয়ে আসে, তারা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, কিন্তু যখন বলতে হয় তখন উই হ্যাভ টু টেক কেয়ার। আমরা ক্যান্সার শুধু তাকে এফেক্ট করছে না, তা আমি যখন একটা ফ্যামিলিকে ধরুন, সে হয়তো তার ফ্যামিলির ফার্স্ট ব্রেড উইনার, ঠিক, মহিলার মধ্যে তিনি হয়তো সেই ফ্যামিলির মা, তার আন্ডারে সবাই আছে। তো যখন আমরা ব্রেক করছি তখন উই হ্যাভ টু টেক কেয়ার, মানে আমাদের ধ্যান মানে মাথায় রাখতে হয় কি ওর ফ্যামিলি কজন আছেন, ফ্যামিলি তাদেরকে কি করে কাউন্সিল করানো। কারণ শুধু ক্যান্সার ডায়াগনোসিস ট্রিটমেন্ট স্টার্ট হলো না, ক্যান্সার ডায়াগনোসিস পর পুরো ফ্যামিলি মেম্বার্সদের আমরা কাউন্সিল করি যে আমরা কি ক্যান্সার করছি, কি এক্সপেকটেশন আছে। এবার দেখবেন খবরের কাগজে অনেকে অ্যাডভার্টোরিয়াল দেওয়া থাকে যে আমি করলাম ক্যান্সার ট্রিটমেন্ট ঠিক হয়ে গেল, এটা কিছু ওরকম ভুলভাল কিছু বলা উচিত না। সেকেন্ড থিং হচ্ছে এক্সপেকটেশনস কি। আমরা যখন ক্যান্সার ট্রিটমেন্ট করি, এটা আমি বেসিক বলছি, তখন আমি আজকে আমার কাছে একটা পেশেন্ট ক্যান্সার, আমি হোয়াট আই এম লুকিং ফর, আমার দেখতে চাই যে প্যাথোলজি যে রিপোর্টটা সেটা কি। অনেক সময় বাইরের রিপোর্ট থাকে, আমরা সেটাকে কনফার্ম করাই, কারণ অনেক সময় আমরা দেখেছি যে ক্যান্সার বলে রিপোর্ট হয়েছে, ফাইনাল রিপোর্টে দেখা যাচ্ছে ক্যান্সার নয়। তো ফার্স্ট অফ অল আমরা কনফার্ম করি, এটা হলো আমার ডায়াগনোসিসটা হলো যে কি অঙ্গের বা কি ক্যান্সার ধরা পড়লো। তারপরে যেটা কোন স্টেজে আছে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টেজে যদি আমি এটা রাফলি আপনাকে এক্সাম্পল দিই, ধরুন একটা স্তন ক্যান্সারের কেস হচ্ছে, এবার ধরুন স্টেজ 1 মানে সেই টিউমারটা ব্রেস্টের ক্যান্সার যেটা হয়েছে স্তনের মধ্যে, সে স্তন অবধি লিমিটেড আছে। স্টেজ 2 সেটা একটু বড় হয়েছে, স্টেজ 3 হয়তো বগলের যে গ্রন্থিগুলোতে ছড়িয়েছে, স্টেজ 4 একটা জায়গা যেখানে মানে ব্রেস্ট বা স্তন ছাড়া অন্য কোথাও, যেমন ধরুন হাড়ে ছড়িয়ে গেছে বা লিভারে ছড়িয়ে গেছে। আমাদের বুঝতে হবে আমরা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করি, স্টেজ 1 ব্রেস্ট ক্যান্সার বা হেড অ্যান্ড নেক যেখানে প্রায় কিওর আমাদের 95 to 96%, সেটা যখন স্টেজ 2-তে চলে আসছে সেটা 80% কাছাকাছি চলে আসছে। স্টেজ 3-তে 60-এর গোড়ায়, আর স্টেজ 4-এ অবভিয়াসলি কেন ট্রিটমেন্ট অপশনটাই চলে যায়, কারণ আমার বুঝতে হবে যেমন 4টে স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, এখানে কিন্তু ডেফিনেটিভ মানে আমরা ক্যান্সারটাকে ইরাডিকেট করার চেষ্টা করছি, মানে পুরো নির্মূল করার চেষ্টা করছি। স্টেজ 4-এ কিন্তু আমরা জানি ক্যান্সারটাকে আমরা বার করতে পারবো, সেখানে কিন্তু আমরা যেটাকে বলি প্যালিয়েটিভ বা সাপোর্টিভ কেয়ার, মানে আমরা চেষ্টা করবো ক্যান্সার ছড়ানোর রেটটা বা গতিটাকে কমানোর, কিছুটা কন্টেন্ট করার জন্য, আর প্লাস পেশেন্টকে একটা রিজনেবল গুড লাইফ দেওয়া, যে পেন ফ্রি, কষ্ট কম দিয়ে যতটা আমরা করতে পারি। তার মানে আমি ডক্টর বাবু একটা জিনিস, তার মানে সঠিক সময়ে ঠিক খবর পাওয়াটা খুব দরকার, মানে স্টেজ 1 বা স্টেজ 2, মানে যতই স্টেজ বাড়বে তাহলে মানে তার নির্মূল হওয়ার সম্ভাবনা তো ততটাই মনে হয় কমছে। যেটা আমি বলছিলাম যে আমার কাছে যখন পেশেন্ট, আমার কিন্তু আমাদের যখন আমাদের সায়েন্টিফিক পরিভাষায় বা অঙ্কোলজি পরিভাষায় কথা বলি, আমরা সবসময় দেখি কি ডিজিজ ফ্রি সার্ভাইভাল, মানে আজকে আমি ক্যান্সার তার ট্রিটমেন্ট করলাম, আজ থেকে 5 বছর পর তার আবার ক্যান্সার নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট। তারপর আসে আমার ওভারঅল সার্ভাইভাল, আমি আয়ুটা বাড়াচ্ছি। দেখুন আয়ু বাড়ানোটা কিন্তু মেন ক্যান্সার ফ্রি, কেন ধরুন আমরা ক্যান্সার করলাম, ক্যান্সার ফ্রি হলো, আয়ুটা বেড়ে গেল, কিন্তু কষ্টের সাথে সেখানে নির্মূল করে তাকে আমরা কতটা করতে পারি। সেকেন্ড হচ্ছে তাকে আমরা কত তাড়াতাড়ি তাকে নর্মাল লাইফে ফেরত পাঠাতে পারছি। ধরুন একটা মহিলার যেমন আছে, ধরুন ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট কনজার্ভ যেখানে করলাম, আগে যেমন ধারণা ছিল, অনেক জায়গায় এখনো আছে যে ক্যান্সার বুকে বানা পুরো ব্রেস্টটাই বাদ দিয়ে দাও। এবার সেটা বাদ দেওয়াতে কি হয়ে যাচ্ছে, মহিলাদের মধ্যে মানসিক একটা সাইকোলজিক্যাল এফেক্ট। পুরুষদের যেমন যৌনাঙ্গ ভীষণ ইম্পর্টেন্ট, তেমনি মহিলাদের যেমন স্তন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তাদের বডি ইমেজ থাকে, তাদের কনফিডেন্স থাকে। তো এখন উইথ অ্যাডভান্সমেন্ট হয়ে যাচ্ছে, আমরা যেখানে ব্রেস্ট কনজারভেশন সার্জারি করছি, মানে যেখানে শুধু টিউমারটাকে আমরা বার করে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তারপর রেডিয়েশন দিচ্ছি। অনেক জায়গায় আমরা দেখেছি যারা সেক্ষেত্রে ব্রেস্ট বাদ যাচ্ছে না, তো এটা একটা বিরাট বড় সাইকোলজিক্যাল এফেক্ট হয়। কারণ আমি দেখতে পাচ্ছি অনেক পেশেন্ট ডিপ্রেশনে চলে যায়, দিয়েই একবার ডিপ্রেশন, কারণ একটা ক্যান্সার ডায়াগনোস হলে ডিপ্রেশন স্টার্ট হলো, ঠিক আছে, তারপরে সবসময় তার মাথায় থাকে ক্যান্সারটা ফিরে আসতে হবে। থার্ড হচ্ছে যে আমার এই যে স্তন, মহিলার স্তন বাদ পড়ে গেল, তখন তার সাইকোলজিক্যাল এফেক্ট হলো, আমি তো সেই মানে আমাকে যে ডেফিনেশন যেটা হতো সেটা হচ্ছে না। অনেক সময় দেখি, অনেক জায়গা দেখতে পাই বলা হয় কি আপনার বয়স হয়ে গেছে স্তনটা বাদ দিয়ে দিন, তা নয়। একটা মানে মহিলার জন্য স্তন যেটা 18 বছর মহিলার জন্য ইম্পর্টেন্ট, সে সেম আপনার
70-80 বছরের। রাইট 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 রাইট। বিষয় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনাকে জানতে হবে কি আপনি সেই ক্যাটাগরি সার্জারিতে পড়ছেন কিনা, যেমন যেখানে ব্রেস্ট কনজার্ভ করা যাবে কিনা। ওই আপনার লাগবে কি লাগবে না বলে অনেক সময় আমরা দেখতে পাই পেশেন্টরা ব্রেস্ট বাদ দিয়ে সাইকোলজিক্যাল এফেক্ট নিয়ে চলছে, সেসব যেন না হয়। এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ডক্টর চক্রবর্তী একেবারে সহজ সরল ভাষায় আজকে কিন্তু মানে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছেন যে কোন জায়গায় ক্যান্সার ধরা পড়া দরকার এবং কিভাবে তার ট্রিটমেন্ট হচ্ছে। বর্তমানে ট্রিটমেন্ট পদ্ধতিটাই কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি একটা বিষয় আসবো, যখন এই ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আফটার ট্রিটমেন্ট একটা সাইড এফেক্টস হয়। সেই সাইড এফেক্টস থেকে বাঁচবার কি উপায় আছে, মানে এটা কি হতে সাইড এফেক্টস হয় কি না? এবারে যেটা বলছি যে অনেকে আমার সময় পেশেন্ট আসে কথা বলে, স্যার এটা সার্জারি করলে ঠিক হবে নাকি রেডিয়েশন করবো না কেমো দেবো। এক্স্যাক্টলি, এটা একটা সবার ভ্রান্ত ধারণা থাকে। এবার দেখুন আমরা যখন অনকোলজি করি, আমরা যখন প্রপার ট্রেনিং নিয়ে যখন করেছি তখন আমরা নিজেরা রেডিয়েশনও কাজ করেছি, আমরা কেমোথেরাপিতেও কাজ করেছি। আমি যখন প্ল্যানিং করবো আমার সার্জারি বা ট্রিটমেন্ট তখন কিন্তু আমাকে জানতে হবে আমার রেডিয়েশন কলিগসের রিকোয়ারমেন্টটা কি, আমার কেমোথেরাপিতে কি রিকোয়ারমেন্ট, সবকিছু মিলে একটা প্ল্যান হয় যেটা এমডিটি বলা হয়, মানে মাল্টি ডিসিপ্লিনারি টিম করে আমরা ট্রিটমেন্ট করি। ঠিক আছে, এইবার দেখুন সাইড এফেক্টস অবভিয়াসলি দেখুন ক্যান্সার কেমোথেরাপি ইমিউনোথেরাপি। কেমোথেরাপি হচ্ছে যে ক্যান্সারের যে ছোট ছোট সার্কুলেটিং টিউমার যে কোষিকাগুলো সার্কুলেট করে সেটাকে টার্গেট করছে। ইমিউনোথেরাপি হচ্ছে বডির ইমিউন সিস্টেমটাকে এমন করে টার্গেট করছে ক্যান্সার সেলস গুলো করবে। এবার দেখুন যখন করা হচ্ছে আমাদের তো রোবোটিকের মতন তো নয়, মানে এআই মেথড না, মানে এক্সাক্ট সেই সেলস গুলো কিছু কিছু সাইড এফেক্টস থাকে। তো সেখানে আমরা সাইড এফেক্ট পেশেন্টের সাথে ডিসকাস করি। মানে আমরা যেরকম কেমোথেরাপি ধরুন ব্রেস্টে দেওয়া হচ্ছে, মানে স্তন ক্যান্সারে যদি দেখা অনেকের ধারণা কেমো চুল পড়ে যাবে, ঠিক আছে, চুল পড়ে সেই কেমো নিতে চায় না। এখন কিন্তু অনেক থেরাপি যেমন হাইড্রো কুলিং থেরাপি, যখন আমরা কেমোথেরাপি চলাকালীন আমরা স্ক্যাল্পটা কুল করছি তাতে চুল পড়া কমে যাচ্ছে। অনেক ডিফারেন্ট টাইপের কেমোথেরাপি এসে গেছে যাতে চুল পড়ে না। মানে আমি যদি রাফলি একটা লেমেন টার্মে যদি বলি, আপনি আজকে টালিগঞ্জে বসে আছেন, টালিগঞ্জ থেকে আপনি যাবেন হচ্ছেন ধরে নিন কাঁকুরগাছি, আপনার যাওয়ার কাছে অপশন অনেক, বাসে যেতে পারেন, আপনি মেট্রোতে চেপে যেতে পারেন, আপনি অটোতে চলে যেতে পারেন, আপনি মার্সিডিও চলে যেতে পারেন। যে যত কস্টলি, যে যত তার সাইড এফেক্ট গুলো তত আরামটা। মেন হচ্ছে কি আপনাকে টলিগঞ্জ থেকে কাঁকুরগাছি পৌঁছতে হবে। সেই জন্য অবভিয়াসলি আমরা যেটা বলি কি, হ্যাঁ আপনি একটা খেয়াল করবেন পুরো ট্রিটমেন্ট কস্টটা মাথায় রাখবেন। ইনকমপ্লিট ট্রিটমেন্ট করেন, অনেক সময় দেখা যায় না স্যার যত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আমরা দেবো, 2টো সাইকেল 3টে সাইকেল হয়তো ট্রিটমেন্ট করাবো কমপ্লিট হলো না, সেখানে কিন্তু ডিফল্টার। আমাদের ভারতবর্ষে মেন প্রবলেম হচ্ছে ডিফল্টার আর ফলো আপ। এবার ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গেল, সার্জারি হয়ে গেল, কেমোথেরাপি, ওর কিন্তু আমাদের রেগুলার ফলো আপে থাকতে হবে। তার মানে এইটা কি, তার মানে এটা কি ধরে নেওয়া যায় যে হ্যাঁ ডেফিনেটলি ট্রিটমেন্টও তো একটা খরচা সাপেক্ষ ব্যাপার। তাহলে সেক্ষেত্রে এই যে ট্রিটমেন্টটাকে কমপ্লিট না করা বা ফলো আপ না করা, সেক্ষেত্রে একটা অর্থনীতি কোথাও জড়িয়ে আছে, মানে সেই পরিবারের, তাই তো? একটা অর্থনৈতিক দিক তো আছে। সেকেন্ড হচ্ছে কি পেশেন্ট বুঝতে পারে না। পেশেন্ট মনে করেন ডাক্তারের কাছে আমরা গেলাম, ডাক্তার দেখলো আর সব ঠিক আছে বলছে, তো দুবার কিন্তু এটা সবাই ঠিক বলছে। আমরা যে দেখছি দেখুন যদি ক্যান্সারটা আর্লি ফিরে আসে তাহলে অনেক সময় লোকাল ট্রিটমেন্ট করে তার থেকেও নিরাময় করা যায়। এবং অনেকে দেখুন বয়স দেখেও করা যায়। ধরুন আমি যদি বলি আমার এখানে, আমি কলকাতায় থাকা মানে অ্যাপোলোতে আসার পর আমার যদি রেঞ্জ অফ ক্যান্সার সার্জারি, আমি 6 বছরের বাচ্চাকেও ক্যান্সার অপারেট করেছি, আবার 89 বছরের এক প্রৌঢ়কেও অপারেশন করেছি। তো এটা হচ্ছে আউটলুক আর ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট। দেখুন আপনার কিরকম করে আমরা ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে, ধরুন এই একটা সার্জারি হলো, হয়তো দেখবেন ছেলে বাইরে থাকছে, পাড়াপড়শি তারাকে সাপোর্ট করে হসপিটাল নিয়ে গেল, তার দেখা গেল, এটা একটা বিরাট সাপোর্টের। ছোটখাটো আমি বলছি মানে ইনসিডেন্ট আমরা কি করে, মানে আমরা ক্যান্সার পেশেন্ট কি করে হেল্প করতে পারি। এই ধরুন একটা আমরা জানি আমার বাড়ির পাশে কোনো একটা ক্যান্সার পেশেন্ট আছে, সে হয়তো কেমোথেরাপি নিয়ে রাত্রেবেলা বমি শরীর খারাপ, তাকে হসপিটাল অব্দি পৌঁছে দেওয়া, এইটুকু হলে আপনি একটা ক্যান্সার ওয়ারিয়ার হয়ে গেলেন। ধরুন আমরা বাড়ির ক্যান্সার পেশেন্ট আছে, আপনার বাড়ির পাশে ধরুন ক্লাব আছে, তিরস্বরে গান ফান বাজাচ্ছে, ওরা জানলেন কি এখানে ক্যান্সার পেশেন্ট আছে, ভলিউমটা কমে যায়। এই যে ভলিউম কমে যায়, ইউ বিকাম আ ক্যান্সার ওয়ারিয়ার। আচ্ছা ডক্টর চক্রবর্তী, প্রায় এটা দেখা যায়, আমি একদম কোট আনকোট সেলেবদের কথা বলছি, যখন সেলেবদের শরীরে ক্যান্সার দানা বাঁধে তারা প্রায় ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে তারা আমেরিকায় চলে যায় চিকিৎসার জন্য। সাধারণ নিম্ন মধ্যবিত্ত দের পক্ষে সেটা সম্ভব নয়। এই যে চলে যাওয়া, তার মানে কি বাইরে ট্রিটমেন্ট আরো বেশি হওয়া, মানে দেশে বা বাংলা থেকে কি ট্রিটমেন্ট? দেখুন না, বেসিক্যালি কি হচ্ছে কি আমাদের যেটা প্রবলেম হচ্ছে, আমরা ইন্ডিয়ান সেটআপে আমরা অনেক রিসার্চ করি, কিন্তু আমাদের ওই ডেটা যেটাকে পাবলিশ করে ওয়েস্টকে দেওয়া, মানে পাবলিশ করে সেটা ওই ওয়েস্টের তুলনায় বেশি। মানে যেটাকে মানে যেটাকে जो दिखता है वो बिकता है যেটা বলে না, ওরা সেগুলো পাবলিশ করে 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 সামনে এনেছে। ঠিক আছে, এবার আমাদের বুঝতে হবে ওদের ট্রিটমেন্ট শিডিউল, ওদের বডি বিএমআই ধরুন, ওদের বিল্ড ধরুন, ওদের যে ডোজেজে কেমোথেরাপি দেওয়া হয় সেই কেমোথেরাপি ডোজেজটা আমরা এখানে দিতে পারছি না। আচ্ছা, কেন আমাদের
বাই জেনেটিকলি আমরা আছি। আচ্ছা তো এটা ডিফারেন্স আছে। কিছু কিছু কেমোথেরাপি, কিছু কিছু ইন্ডিকেশন ইন্ডিয়াতে এফডিএ অ্যাপ্রুভ, মানে গভর্নমেন্ট এফডিএ এখনো অ্যাপ্রুভ করেনি, কিছু কিছু ওখানে আছে। কিছু কিছু লোক ওখানে গিয়ে ট্রায়ালেও চলে যায়। আপনার যে বলছি যে এতজন সেলিব্রিটি বাইরে যাচ্ছে, সবাই যে কি ওখানে পেমেন্ট করে, ওখানে গেলে ট্রায়াল আর্মে ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এইগুলো একটা অনীহা আছে। আমি সিম্পল কথা বলি, আপনার কাছে আমি যখন আসি পেশেন্টকে বলুন, যখন দুটো ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে ট্রায়াল আছে আর একটা হচ্ছে এস্টাবলিশড। 90% লোক আনলেস অ্যাফোর্ড না করতে হবে ট্রায়ালে কেউ যেতে চায়। ইউএসএ কিন্তু সেই জিনিস আমাদের সেলেবরা গিয়ে করে আসছে, ঠিক আছে? তো এটা একটা জিনিস। এরকমও নয় কি ওখানে ওষুধের কোয়ালিটি ভালো, ওখানে একটা জিনিস যেটা বলছি, দেখো যারা সেলিব্রিটি আছে তারা একটুখানি চান কি আউটসাইড মিডিয়া গ্লেয়ার ট্রিটমেন্টটা করাতে। তো যখন ইউএস বাড়িতে যাচ্ছেন আপনারা দেখেন, এখানে থাকলে তো যেমন আমি এখানে আপনারাই হয়তো পৌঁছে যাবেন, তো সেটা একটা প্রাইভেসিটা, দ্যাট ইজ দ্য মেইন থিং। মানে আমি এটাকে আমি ওদের দোষ দিই না, আমি সিম্পল কথা, সেলেবদের বাচ্চা ছেলেমেয়েরা ফরেন স্কুলে পড়ছে, আমাদের ভারতবর্ষে বা কলকাতায় কি স্কুল নেই প্রপার? একদম একদম সেম থিং, এক্সট্রাপোলেট করতে হবে। আফটার ট্রিটমেন্ট একজন পেশেন্টের ক্ষেত্রে সেই পেশেন্টের সার্ভাইভাল রেটটা কতটা হতে পারে? দেখুন আমাদের প্রাইমারি টার্গেট পয়েন্ট যখন ট্রিটমেন্ট, যখন যেটা প্রথমে বললাম যে আমাদের ফার্স্টে ডিজিজ ফ্রি সার্ভাইভাল 5 ইয়ার্স, এবার তারপর হচ্ছে ওভারঅল সার্ভাইভাল, রিকারেন্স ফ্রি লাইফ, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এবার দেখুন এরকম করে এটা মানে ব্রডলি আমি কাউকে লেভেল করতে পারবো না যে আমি ক্যান্সার ট্রিটমেন্ট করছি, আমি 5 বছর পর কোন, মানে এটা সাবসাইড। দেখুন একটা হচ্ছে কোন অঙ্গের ক্যান্সার, সেকেন্ড হচ্ছে কোন স্টেজে ক্যান্সার ধরা পড়েছে, তারপর প্যাথোলজিতে কত অ্যাগ্রেসিভ ছিল সেটা, তারপর কেমোথেরাপি চলাকালীন কতটা রেসপন্স করেছে। কেন দেখুন আমাদের সবই সাইন্টিফিক্যালি আছে। কেমোথেরাপি একটা বুঝতে হবে যখন সেলস ক্যান্সার কখন হচ্ছে, যখন মাল্টিপল সেল লাইন মাল্টিপ্লাই করছে, মারা যাচ্ছে না, এগুলো সাইজে বড় হচ্ছে, স্প্রেড করছে। এবার কেমোথেরাপি করলো, তার মধ্যে ধরুন 10টা সেল লাইন আছে, তার মধ্যে হয়তো 8টা সেল লাইন কেমো সেন্সিটিভ, সেটা তো কমে গেল। 2 নম্বর যেটা আছে সেটা হয়তো বাড়তে থাকলো, সেটা আমরা দেখতে পাবো। রেগুলার ফলো কেন করা হয়, এই দেখা যায় এই সেল লাইন গুলো বাড়ছে কিনা। ধরুন এটা বাড়লো, আজকে 10-এর জায়গায় সে 2-এ আছে, বাড়তে বাড়তে সে 10-এর জায়গায় নিয়ে নেবে। তো এই জন্য আমাদের ফলো আপটা ভীষণ ইম্পর্টেন্ট। ডক্টর চক্রবর্তী আমাদের সঙ্গে খুব সহজ সরল ভাষায় একটুখানি বোঝাচ্ছেন আজকের এই বিশেষ পর্বে যে ক্যান্সার থেকে বাঁচতে গেলে একটা লড়াই কিন্তু অত্যন্ত জরুরি, সেটা মানসিক তো ডেফিনেটলি, এবং যে পেশেন্টের মধ্যে এই রোগটি দানা বেঁধেছে, কোনো মারণ রোগ নয়, আমি আবারও বলছি এই মারণ রোগ শব্দটা আমরা বাদ দিচ্ছি, কোনো মারণ রোগ নয়, যে পেশেন্টের শরীরে এই রোগটি দানা বেঁধেছে তার আশপাশের পরিবেশ, তার রিলেটিভস, তার বন্ধু বান্ধবদেরও এই যুদ্ধে একটা সামিল হতে হবে, জয় করতেই হবে, এটা বলা যেতে পারে। একটা বিষয়, কমন চ্যালেঞ্জেস কি কি থাকে যখন মানে পেশেন্টের শরীরে দানা, তার কাছে কমন চ্যালেঞ্জেস কি থাকে? দেখো ফার্স্ট হচ্ছে কি স্টেজ অফ ডিনায়াল। মানে আমরা যখন রিপোর্ট দিলাম ক্যান্সার, তখন ফার্স্ট পেশেন্ট স্যার আমার সাথে কেন, মানে ভীষণ কমন হচ্ছে, স্যার জীবনে আজ পর্যন্ত আমি হসপিটালে আসিনি, জীবনে আমি কোনোদিন নেশা করিনি, আমার ক্যান্সারটা কেন? এক্স্যাক্টলি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন পেশেন্ট বলি, যখন আপনার বেশি, দেখুন আমার ওপিডি দেখি, আমার যদি 10টা পেশেন্ট দেখি তার মধ্যে 7 জনের না মানে তামাক রিলেটেড কিছু না কিছু এক্সপোজার থাকে, সেটা পান মশলা হতে পারে, সেটা আপনার সিগারেট হতে হবে, বিড়ি হতে, হুক্কা হবে, এ হবে, ঠিক আছে? এবার যখন তাকে আমরা বলি, তখন এটার জন্য আপনার হওয়া প্রবলেম, তখনই বলে আমার বাড়ির পাশে একজন দাদু আছেন যিনি গত 60 বছর ধরে সিগারেট খাচ্ছেন, তার হয়নি। আমি সেটা বলি সেটা তার বায়োলজিক্যাল গুড লাক যে হয়নি। হ্যাঁ, তো মানে ওটা ওরকমই না। তা আমাকে দেখতে হবে যে জিনিসগুলোতে প্রবণতা হতে পারে সেগুলো যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে তো সেইটা একটা মেন হয়। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে এবার ট্রিটমেন্ট। প্রথমেই যেটা হয়, দেখুন ধরুন আমরা সার্জারির কথা, যখন সার্জারির কথাটা বলি তখন সবাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, তখন তারা গুগল করে, খবরের কাগজে দেখে, অল্টারনেটিভ মেডিসিনে যায়। আমরা দেখতে পাই, এখন রিসেন্টলি আমার বলছি একজন মানে মহিলা হাওড়ার ছিলেন, ওনার যখন স্তনের ক্যান্সার ধরা পড়ে একদম ছোট স্টেজে ছিল, কিন্তু উনি অল্টারনেটিভ মেডিসিনে যান, কোনো বায়োপসি কিছু করাননি, 6 মাসের পর ওনার মাথা ব্যথা করছে, ও আমার কাছে আসে। আমরা যখন টেস্ট করে দেখি শরীরে কোনো অঙ্গ ছিল না যেখানে ছড়িয়ে গেছে ওটা। আচ্ছা, হ্যাঁ, তো এটা ল্যাক অফ অ্যাওয়ারনেস। তার মানে 6 মাস আগে যদি উনি অপারেশন করতেন তাহলে, হ্যাঁ, উনি তখন যদি ট্রিটমেন্টের প্রপার ট্রিটমেন্ট স্টার্ট হতো, কারণ ওনার তো শুধু টেস্ট করে কোনো বায়োপসি রিপোর্ট কিছুই করা হয়নি। রাইট। তখন যদি উনি প্রপার, কারণ অনেকে একটা ভ্রান্ত ধারণা, এই যে আপনি বলছেন না কিছু কিছু ভ্রান্ত। ফার্স্ট হচ্ছে যখন আমরা বায়োপসি বলি, স্যার আমরা তো জানি যে বায়োপসি করলে ক্যান্সারটা ছড়িয়ে যাবে, এটা ভীষণ কমন প্রবলেম, কেউ করতে চায় না। অনেকে স্যার ওটা করলে ধরা পড়ে যাবে না, আপনি যে ধরা পড়লে অ্যাটলিস্ট আপনার তো ডায়াগনোসিস হলো। একেবারে তাই। আপনি এটা যদি আমরা না করি তাহলে তো জিনিসটা জানতে পারবো, ভেতরেই দানা বাঁধছে। এবার কিছু কিছু জায়গাতে বললাম তো কি, আমরা
যেহেতু অ্যাডভান্স স্টেজে আগে ছিল কি অ্যাডভান্স স্টেজে ট্রিটমেন্ট ছিল না, এখন স্টেজ 3 স্টেজ ইভেন কিছু কিছু ক্ষেত্রে স্টেজ 4 স্টেজেও ট্রিটমেন্ট অপশনস এসে গেছে, মানে আলাদা আলাদা সাবসাইটে। সেই জন্য আমাদের স্পেসিফিকলি আমাদের যখনই কোনো ডাউট হবে, যখন আমার মনে হবে, দেখুন কারো মাথায় কোনোদিন আসে না কি আমার ক্যান্সার হয়েছে, কিছু কিছু বডি সাইন্স দেয়, কমন সাইন্স। কিরকম? ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন যেমন এই ধরুন এই স্তনের মধ্যে আলাদা করে মাংসপিণ্ড দেখা দেওয়া, বা স্তনের আকৃতি চেঞ্জ হওয়া, নিপেলের সাইজটা চেঞ্জ হয়ে যাওয়া, বা স্কিন চেঞ্জেস হয়ে যাওয়া, বগলের মধ্যে সোলিং, এগুলো একটা ব্রেস্ট ক্যান্সারের সাইন হতে পারে। আমি এটা বলছি যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কথা নয়, কেন অনেকের ধারণা যে স্তনের মধ্যে কোনো লাম্প দেখা দিল সেটা ক্যান্সার। 9টার মধ্যে 10টা কিন্তু ক্যান্সার, 10টার মধ্যে 9টা কিন্তু ক্যান্সার নয়। কিন্তু আমরা ওই 10 নম্বর যেটা ক্যান্সার সেটা মিস করি। সেকেন্ড হচ্ছে ধরুন আমরা যদি দেখতে পারি, ধরুন এই ধরুন আপনারা, আমি নট এক্সাম্পল সব দিচ্ছি, আপনারা সকাল থেকে বিকেলে কাজ করছেন, আপনারা অনেক সময় খাওয়া দাওয়া করেন না, খাবারের কোনো টাইম থাকে না, অ্যাসিডিটি হয় একদম, আপনি ওভার দ্য কাউন্টার প্যান 40 ফ্যামোসিড কেন কিছু খেতে থাকেন। এই রিপিটেড অ্যাসিডিটি ক্যান মানে একটা আর্লি স্টেজ হতে পারে, হয়তো স্টমাক ক্যান্সার বা পেটের ক্যান্সার হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, 15 দিনের উপর ভয়েস চেঞ্জ হয়ে গেল বা গলা বসে গেল, আমরা সর্দি বলে চালিয়ে দিচ্ছি, আপনার 15 দিনের পরও যদি এটা থাকে, ইমিডিয়েটলি এটা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, অ্যাটলিস্ট ক্যান্সার সার্জনের কাছে বা অনকোলজিস্টের কাছে না গিয়ে একটা ফ্যামিলি ডাক্তারকে দেখান। বা ধরুন আপনার অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, মানে মহিলাদের ধরুন প্রভাইজানাল ব্লিড হচ্ছে, বা পুরুষদের মধ্যে রেক্টাল ব্লিড, এইসব এগুলো কিন্তু আর্লিয়েস্ট সাইন হতে হবে। আবার মূত্রের সাথে রক্ত, মানে কোকা-কোলা বা কালারের ইউরিন বা রেড কালারের ইউরিন হচ্ছে, সেটা কিন্তু ইউরিনারি মানে মূত্রথলির ক্যান্সার হতে পারে। ঠিক আছে, আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা আমাদের এখন আস্তে আস্তে বাঁচা যাচ্ছে, গলব্লাডার ক্যান্সার। অনেক সময় আমরা দেখি লোকে মানে গলব্লাডার ল্যাপ্রোস্কোপি করে বার করেছিল, ওই করে গলব্লাডারটা বায়োপসি করলো না, ইনসিডেন্টাল গলব্লাডার যেটা দেখা যায় সেটা কিন্তু এখন বাড়ছে। আচ্ছা, তো সেই জন্য এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপর ধরুন অনেকদিন কাশি হচ্ছে, আমরা বললাম সর্দি কাশি হচ্ছে, বা আমরা অনেক সময় টিবি মানে ছেড়ে দিই, 15 দিনের উপর কাশি ছাড়ছে না, অ্যাটলিস্ট আপনার পালমোনারি মেডিসিন বা আপনার জেনারেল মেডিসিনের ডাক্তারকে দেখান, গিয়ে ইভ্যালুয়েট করুন, ভয় পাবেন না। হ্যাঁ, আবার বডির মধ্যে ধরুন ছোট ছোট তিল আঁচিল অনেক সময় হয়, সেগুলো ধরুন সাইজ বাড়ছে, তার ব্লিডিং চেঞ্জ, সেগুলো স্কিন ক্যান্সার অশনি সংকেত হতে পারে, তো ইমিডিয়েটলি আপনি দেখান। মানে এগুলো স্মল থিং যেও দেখতে হবে। বা ধরুন অল অফ আ সাডেন লস অফ অ্যাপিটাইট হচ্ছে, বা খেতে গিয়ে আপনার গলার লাগাচ্ছে, ওটা আপনার আহার নলী বা ইসোফেগাস ক্যান্সারও হতে পারে। তো যখনই সঠিক সময় সঠিক একদম ট্রিটমেন্ট করাটা খুব জরুরি। ডক্টর শুভদীপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছি, এবং যে কথা একেবারে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম তা হচ্ছে যে ডেফিনেটলি অ্যান্সার আছে, কিন্তু আপনার সম্পদকে আপনি রক্ষা করবেন, আপনাকেও কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে, এবং সচেতন হয়েই কিন্তু সঠিক সময় সঠিকভাবে এই জীবনের পথে এগোতে হবে। একদম আমি অনুষ্ঠানের শেষ লগ্নে এসেছি, আমি একটা বিষয় জানতে চাইবো, অনেক সময় যারা মানে ক্যান্সারের চিকিৎসক, আপনাদের মতো স্বনামধন্য চিকিৎসক, তারা যখন অপারেশন করে, আমরা কম বেশি সবাই আমরা ভগবানে বিশ্বাসী, কিন্তু লাস্ট স্টেজ অবধি বলতে হয় যে ভগবানের উপর ভরসা রাখুন। এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটেছে, মানে যেখানে একটা মিরাকল ঘটে গেছে, মানে এরকম কিছু ঘটেছে? দেখুন এরকম তো অনেক সময় হয়েছে, মানে আমাদের সার্জারি যখন চলে অনেক সময় 13 ঘন্টা 14 ঘন্টা সার্জারি হয়, তো সেই সময় আমরা নিজেরাও বুঝতে পারি না কখন আমরা ব্রেকও নিই না। মানে আমাকে যদি নর্মাল টাইমে বলুন 13 ঘন্টা এমনি বসে কাজ করতে হয়তো পারবো, কিন্তু ওটি সার্জারি করছি তখন একটা কোনো একটা থাকে, দিব্য শক্তি হয়তো আমাদের থ্রু দিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, এক সেকেন্ড হচ্ছে আপনি যেমন বললেন যে কিছু এরকম ইন্টারেস্টিং কেসেস, এবার ধরুন একটা ইন্টারেস্টিং কেস একটা ব্রেস্ট ক্যান্সার, যে ক্যান্সার ধরা পড়ে ডায়াগনোস হয়, কিন্তু এট দ্য সেম টাইম তারা জানায় তিনি প্রেগনেন্ট। আচ্ছা, হ্যাঁ, এবার আগে কি ছিল, আগে দেখতাম ছিল আপনি অ্যাবর্শনে চলে যান তারপর ট্রিটমেন্ট করা। আমরা সেই পেশেন্টকে পুরো অবজার্ভ করে, আমার টিম আমরা করে, তাকে আমরা প্রেগনেন্সির সময় কেমোথেরাপি দিই, বাচ্চাকে তার ডেলিভারি করায়, কেমোথেরাপি কমপ্লিট করে তারপর তার সার্জারি করায়। তো এইগুলো যেগুলো আছে চেঞ্জেস যখন দেখতে পাই, তখন এগুলো আমাদের ভীষণ একখানা মানে বলবো সেলফ স্যাটিসফ্যাকশন মনে হয় যে এইটার জন্য বোধহয় আমরা হয়েছিল। এবং কখনো অপারেশনের আগে যখন সেটা আপনারা নিজেরাই বোঝেন যে কোন অপারেশন বা কোন পেশেন্ট কতটা ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে খানিকটা ভগবানের নাম নিয়ে, ভগবানকে স্মরণ করে হয়তো আপনাদের এগোতেই হয়। হ্যাঁ, মানে দেখুন ক্যান্সার মানে ক্যান্সার ইজ এ, আমি যেটাকে বলি, এটা অবশ্য বইতে লেখা নেই, আই বিলিভ দ্যাট ক্যান্সার ইজ এ বায়োলজিক্যাল ব্যাড লাক। বায়োলজিক্যাল ব্যাড লাক, ঠিক আছে। এবার আপনার ট্রিটমেন্ট আর আপনার এগুলো সবই আপনাকে সচেতন হয়ে দিতে হবে, কারণ পেশেন্ট চুজেস দ্য ফেট। আপনি যদি ডায়াগনোজ হলেন, প্রপার জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা করালেন, তাহলে কিন্তু নিরাময় সম্ভব। ঠিক, আপনি গিয়ে অল্টারনেটিভ বা অন্য কোথায় গেলেন, বা ধরুন অনেক সময় দেখা যায় যারা প্রথাগতভাবে ক্যান্সার সার্জারি নিয়ে ট্রেনে নয়, কিন্তু তারা
ক্যান্সার সার্জন বলে নিজে চালিয়ে যাচ্ছেন, অনেকেই আছে স্বনামধন্য খবর কাগজে তাদের দেখা যায়। এবার এরকম তাদের কাছে কি যেমন ট্রিটমেন্ট করে, তাদের কিন্তু দেখবেন আউটকাম গুলো খুবই খারাপ থাকে। তো সেটার জন্যই আমাদের ক্যান্সার যে আতঙ্ক, যে হলেই মারা যাবে, হলেই ট্রিটমেন্ট হবে না, এটা একটা। সেকেন্ড থিং যেটা হয়, যখন ফ্যামিলিতে কেউ ডায়াগনোজ হয়, এটা ভীষণ কমন, মানে হয়তো বলবেন স্যার আপনি কি বলছেন, দেখা যায় যখন আপনার বাড়িতে ফ্যামিলিতে কারো একটা ক্যান্সার হলো, তখনই কিন্তু দেখবেন আপনার 4 জন বন্ধু বান্ধব যারা আপনার সাপোর্টে তারা আছে, পাড়ার আশেপাশের লোক বা কিছু রিলেটিভ আছে, বলে আরে এই ক্যান্সার হয়েছে, এই তো আমার একজন দূরের কারো হয়েছিল, ডায়াগনোজ হয়েছে, মারা গেছে। এক্স্যাক্টলি, দিয়ে একটা আতঙ্ক ক্রিয়েট করে। আতঙ্ক থেকে দূরে থাকা দরকার। বেশ, প্রপার ইনফর্ম ডিসিশন নেবেন, প্রপার ট্রিটমেন্ট করলে কিওর ইজ পসিবল। একদম। বায়োলজিক্যাল ব্যাড লাক, আমি ডাক্তারের পরিভাষায় বলি বায়োলজিক্যাল ব্যাড লাক আপনাদের জীবনে যেন না আসে, এবং যদি আসেও তাহলেও সেক্ষেত্রে একটা সঠিক সময় আমাদের এই জার্নিটা শুরু করতে হবে। স্বামী বিবেকানন্দের কথা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তিনি বলেছিলেন গীতা পড়ার থেকে ফুটবল খেলো, ফুটবল খেললে স্বাস্থ্য ভালো থাকবে। আবার তিনি বলেছিলেন যে মানুষের শরীরে এই ভগবান রয়েছে, সুতরাং কোথাও না কোথাও ভগবান পাশে থাকে বই কি। যখন আমরা এই ধরনের আলোচনা করি তখন আমরা নিশ্চিত যে আমাদের চারপাশে একটা সুপার ন্যাচারাল পাওয়ারও কিন্তু কোথাও কাজ করছে, এবং কাজ করছে বলেই কিন্তু সেই বায়োলজিক্যাল ব্যাড লাক কিন্তু প্রপার ট্রিটমেন্টের দৌলতে সেটা কিন্তু পরবর্তীকালে আপনার গুড লাক হয়ে যাবে, মানে আপনার পরবর্তী জীবন খুব সঠিকভাবে এগিয়ে যাবে। আজকের এই ভাষা দিয়ে শেষ করব, এবং অবশ্যই অধ্যাপক ডক্টর শুভদীপ চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা অবশ্যই আপনাদেরকে প্রমিস করছি, এই সময়ের নিরিখে দাঁড়িয়ে হয়তো সমস্ত বিষয় আলোচনা করা থাকে না, কিছু কিছু বিষয় আমরা ছুঁয়ে গেলাম, কিন্তু আবারও আমাদের নেক্সট পর্বে বা কোনো এক পর্বে আমরা ডক্টর শুভদীপ চক্রবর্তীকে নিয়ে আসবো, এবং এনে ক্যান্সারের আরো ডিটেলসে আমরা জানার চেষ্টা করবো। ততদিন আপনাদেরকে একটাই বলতে হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চলুন সবাই মিলে একটা সুস্থ পৃথিবী আমরা গড়ে তুলি। এই ভাষা দিয়ে আজকে শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ইনবক্সে গিয়ে মেসেজ করে আপনারা প্রশ্ন জানাতেই পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকবেন।